সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ আয়োজনে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। আপনাদের সঙ্গে আছি আমি আহমদ সিফাত, আর বরাবরের মতোই আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আমরা ফিফা বিশ্বকাপ দেখছি, একের পর এক দলগুলো এখন বিদায় নিচ্ছে, চলছে নকআউট পর্ব এবং একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, যেগুলো আসলে আমরা অনেকেই কল্পনাও করছি না যে এই ধরনের ঘটনাগুলা বা যে দলগুলো বিদায় নিচ্ছে তারাও হয়তো আশা করছে না যে এইভাবে বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নিচ্ছে। এবং ইতোমধ্যেই আমরা যেটা দেখলাম যে কালকের ম্যাচে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এবং 2-1 গোলে কঙ্গো বিদায় নিল। বেলজিয়াম বনাম সেনেগাল 3-2 গোলে সেনেগাল বিদায় নিল এবং যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া 2-0 গোলে বসনিয়া বিদায় নিল। তো এখানে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোতে ডিআর কঙ্গো বিদায় নিবে, এটা আসলে একদমই বলাই ছিল যে যাবে। তবু ডিআর কঙ্গো অনেক ভালো খেলার চেষ্টা করেছে, এ ব্যাপারে আমি মনে করি না যে কেউ দ্বিমত করবে। বেলজিয়াম বনাম সেনেগাল, এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে আপনার কাছে, যে সেনেগাল এভাবে ফাইট দিয়েও বিদায় নিল, এটা কি আসলে কেবলই ভাগ্যের খেলা? এটা যদি বলেন তাহলে আমাকে বলতে হবে প্রথমে ইংল্যান্ড বনাম কঙ্গো। এখানে সেনেগালের যে ঘটনা ঘটলো কালকে, একই ঘটনা অন্যভাবে ঘটলো হচ্ছে ডিআর কঙ্গোর সঙ্গে। ডিআর কঙ্গো কালকে যে খেলাটা খেললো অসাধারণ, এক কথায় এই খেলা দেখলে যে কেউ একটা দলের ফ্যান হয়ে যায়। ডিআর কঙ্গোর প্রথমে একটা গোল দেওয়ার পরে তারা যেই খেলাটা মিডফিল্ড এবং তাদের ডিফেন্স, ইংল্যান্ডের একের পর এক আক্রমণ যেইভাবে তারা প্রতিহত করলো, এটা যে বল আসলো এলোমেলোভাবে প্রতিহত করছে তা না, তারা ডিবক্সের চারদিক থেকে, দুই উইং থেকে প্রতিহত করলো, ডিবক্সের চারদিক থেকে করলো। তাদের গোলকিপার অসাধারণ, এক কথায় এমন গোলকিপার, আপনি যদি বলেন যে ভোজিনিয়ার কথা, যে কেবারদের, তাকেও কিন্তু ছাড়িয়ে গেছে কালকে। দুর্দান্ত, ফিনিশিং টাচ লাইনে যেভাবে করে এবং তাদের ডিফেন্ডাররা যেভাবে খেললো, গোল লাইন থেকে বল ফিরিয়ে দিল, তারপরে দুই উইংয়ের সমস্ত আক্রমণগুলো, উইং থেকে যে সার্ভ বলগুলো দিচ্ছিল সেই বলগুলো আটকে দিচ্ছিল উইং থেকেই। এইভাবে করে ডিফেন্স, ডিআর কঙ্গোর হিসাবে বলতে হবে কালকে তারা আসলে একটা অকল্পনীয় খেলা এবং খেলেছে। এই খেলাটা আমার একদম মুগ্ধের মতন দেখলাম। আমার মনে হচ্ছিল যে এই খেলাটা দেখবো, ডিআর কঙ্গো তো এমনিতে হারবে, কিন্তু দেখা শুরু করে মনে হচ্ছে যে এরকম খেলাই বিশ্বকাপে খুব কম হয়েছে। দুর্দান্ত, এবং তারা মিডফিল্ডে যেভাবে কভার করে খেলেছে, যখন আক্রমণে গেছে তখন তাদের পাসিং যে স্কিল্ড সেটা কিন্তু ছিল অসাধারণ। এবং ইংল্যান্ডের, আপনি জানেন যে ইংল্যান্ডের জুড বেলিংহাম বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, তাকে সে পুরো নিষ্ক্রিয় হয়ে গেল, এবং তার যে নিখুঁত ক্রসগুলো যে আমরা সব বরাবর দেখি, সেটাও কিন্তু কালকে দেখলাম না এই কঙ্গোর। আসলে এটা কিন্তু কঙ্গোর খেলার কারণে, তাদের ডিফেন্ডাররা যেভাবে খেললো, এখানে জুড বেলিংহাম কালকে এক ধরনের নিষ্ক্রিয় হয়ে গেল। হ্যাঁ, কাজের কাজটা যে করলো, তাদেরকে আলো দেখালো সেই হ্যারি কেইন যে খেলাটা খেললো, তার 3-4টা পাস, একদম ডিফেন্স চেরা যেগুলো বল থ্রু করলো গোলমুখে, সেগুলো ফিরে আসলো, একের পর এক ফিরে আসলো। সে কিন্তু এক সময় গিয়ে হতাশ হয়ে গেল, পুরা 70 মিনিট সে এরকম খেলেই গেল। তারপরে যখন সেই কাঙ্ক্ষিত গোলটা তাদের আসলো, তারপরে মনে হচ্ছে যে তার একটু স্বস্তিতে, যখন এক গোলের সমতা, এবং তারপরেও তারা সে আক্রমণের ধারা রাখলো এবং হ্যারি কেইন আবার দ্বিতীয় গোল করে কিন্তু এগিয়ে গেল। এই ওয়ার্ল্ড কাপে হ্যারি কেইন এখন মেসির থেকে একটা কম আছে, এইটা কিন্তু যে কোনো সময় সে তাকে ছুঁয়ে ফেলতে পারে, কারণ তারাও দ্বিতীয়, তারা রাউন্ড অফ 16-এ চলে গেছে, ওখানে কিন্তু তাদের খেলা আছে বাকি। তো এখন কিন্তু মেসির গোলকে ধরার জন্য একদম সমান তালে, অন্য বিশ্বকাপে হয় কি যে ধারে কাছে থাকে না এরকম, এমবাপ্পে এবং হ্যারি কেইন কিন্তু একদম সমান তালে আগাচ্ছে। ওদিকে নরওয়ের আপনার হল্যান্ডও আছে এই রেসে। তো আমি কালকের খেলাটা, এবং সর্বশেষ বলবো যে সাকা যখন নামলো ইংল্যান্ডের, সে কিন্তু ম্যাচের পুরো চিত্রটা চেঞ্জ করে দিল, এবং তার একের পর এক নিখুঁত আক্রমণ কিন্তু ব্যতিব্যস্ত করে তুললো একদম কঙ্গোকে, এবং ফলস্বরূপ তারা সেকেন্ড গোলে 2-1 গোলে জিতলো। কিন্তু কঙ্গোকে ধন্যবাদ জানাবো, এমন একটা খেলা তারা
বহুদিন পরে 40 বছর পরে তার খেলতে আসছে এবং বহুদিন পরে এসে যে এই ধরনের একটা ম্যাচ খেললো এবং সবাইকে একটা উপভোগ্য ম্যাচ আর কি আমাদের উপহার দিল বিশ্ববাসীকে, এটাই তাদের জন্য অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা। আর তারপরে যদি আপনি যেটা বললেন সেনেগাল, যে সেনেগালের এটা বলবো যে এক ধরনের কি বলবো মানে দুর্ভাগ্য। আমি যেটা ভাবছি মানে দুর্ভাগ্য নাকি হচ্ছে দুর্ঘটনা কি বলবো, দুর্ঘটনা মানে বলে সেনেগালের আমি এভাবে বিদায় দুর্ভাগ্য, নেওয়াটা আমি একটু হ্যাঁ নিতে মানে পারছি না আসলে। এটা দুর্ভাগ্যই বলবো, এটা খেলার ভাষায় বলে দুর্ভাগ্যই বলতে হয়। কারণ হচ্ছে আমরা তো এইসব জিনিসে ধরেন যেই পেনাল্টিটা তারা লাস্ট মুহূর্তে কনসিড করলো, এটা আসলে আদৌ পেনাল্টি ছিল কিনা সেটা নিয়ে কিন্তু নানা মহলে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে একটা আফ্রিকান দলকে বাদ দেওয়াটা খুব সহজ, সবাই বলছে আর কি যে তাদেরকে এখানে পার্সিয়ালিটির কথা কিন্তু উঠে হ্যাঁ আসছে বারবার। বেলজিয়াম তো একটা ইউরোপিয়ান কান্ট্রি, বিশ্বকাপে হয়তো তাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, সেই কারণে কি সেনেগালে এইভাবে করে একটা পেনাল্টি শিকার হলো কিনা। তারপর বলো সেনেগাল তো দুর্দান্ত খেলো, প্রথমেই তারা 2-0 গোলে এগিয়ে গেল, 2-0 গোলে এগিয়ে থাকার পরে একটা পর্যায়ে কিন্তু হাল ছেড়ে দিয়ে এলোমেলো খেলা শুরু করলো বেলজিয়াম এবং তাদের চিরাচরিত ছন্দটাই পাওয়া যাচ্ছিল না, মানে তারা চেষ্টা করছিল কিন্তু ওই ছন্দটা কিন্তু তারা যেই ছন্দে খেলে যেই গতিতে খেলে তাদের যে প্রেসিং ফুটবল সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তো একটা পর্যায়ে হঠাৎ করেই লুকাকু যখন গোলটা দিয়ে দিল, এই গোলের পরেই কিন্তু তারা একদম চেঞ্জ হয়ে গেল, নতুন একটা বেলজিয়ামকে আমরা দেখলাম। তারপরে কিন্তু ঝড় বয়ে গেল সেনেগালে আপনি জানেন যে তাদের প্রথমার্ধে একদম বেলজিয়ামকে মানে ব্যতিব্যস্ত করে ফেললো ওখানে। সাদিও মানে কিন্তু একের পর এক তার যে আক্রমণ বাম দিক থেকে সেটা কিন্তু বেলজিয়ামের ডিফেন্ডাররা কিন্তু একেবারে তছনছ হয়ে গেল। তো এই মাঝমাঠ আক্রমণ ভাগ এবং সেনেগাল দুর্দান্ত, এক 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 কথায় বলতে গেলে অসাধারণ খেলেছে এবং বেলজিয়ামের এই আক্রমণ ভাগ তাদের কেভিন ডুব্রাইনা কালকে ভালোই খেলেছে কিন্তু ওই আক্রমণের ওই ধারটা তারা রাখতে পারে না। কিন্তু এই লুকাকু কিন্তু এই বয়সে এসেও প্রায় 40 ছুঁই এই অবস্থায়ও কিন্তু লুকাকু যেই খেলাটা খেললো অসাধারণ। লুকাকুর গোলের কারণেই কিন্তু খেলায় পেলাম, তার সেকেন্ড গোলের কারণে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসলো তাদের ড্র এবং সমতায় থেকে 90 মিনিট পার করে অতিরিক্ত সময় গিয়ে সেই পেনাল্টির কথা বলবো, এটা নিয়ে অনেক বিতর্ক চলবে, আরও বহুদিন চলবে, সেনেগালের হিস্ট্রিতে এটা লেখা থাকবে। কিন্তু সেনেগাল মানে এত বিতর্ক চললেও সেই মানে কপালের লিখন না যায় খণ্ডন, সে চলে যেতেই হলো, বিদায় নিতে হলো। আর কি যুক্তরাষ্ট্র বনাম বসনিয়ার ম্যাচটা এই আসলে কি ম্যাচটা বলবেন? এই ম্যাচটা আসলে বসনিয়াকে যতটা ভেবেছিলাম তারা ফার্স্ট হাফে আধ ঘন্টার মতন বলবো 40 মিনিট একের পর এক আক্রমণ করেছে, মানে মনে হচ্ছে 50-50 ম্যাচটা যাবে এবং এইভাবে যদি চলতে থাকতো তাহলে হয়তো বসনিয়া একটা ভালো রেজাল্ট করতে পারতো। কিন্তু তারপরে তাদের মনে হচ্ছে যে অনেকটা দুর্বল হয়ে গেছে, আক্রমণের ধারটা সেটা কমে গেল, আস্তে আস্তে খেলার মধ্যে ফিরে আসলো যুক্তরাষ্ট্র এবং তারা স্বাভাবিকভাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সেই খেলাটা তারা খেললো যেটা আসলে অনুমতি ছিল আমাদের জন্য যে যুক্তরাষ্ট্র এমনটাই খেলবে। আপনি জানেন যে খেলাটা হয়েছে সান ফ্রান্সিসকোতে, এখানে যুক্তরাষ্ট্রের বহু হাজার হাজার দর্শক তাদের সামনে খেললো এবং ওই রেজাল্টেই তারপরে তারা 2টা গোল দিয়ে দিল ঘরের মাঠে এবং 2টা গোল বসনিয়ার সঙ্গে। বসনিয়া যখন 2টা খেল খায়, এটা বেলজিয়াম না যে 2 গোল আবার পরিশোধ করবে। তো এটা যা হবার সেটাই হলো এবং বসনিয়াকে অবধারিতভাবে বিদায় নিতে হলো এবং যুক্তরাষ্ট্র উঠলো। এই যুক্তরাষ্ট্রে কিন্তু পরবর্তীতে ম্যাচ হবে বেলজিয়ামের সঙ্গে, ওই খেলাটা কিন্তু তখন আমরা একটা মোটামুটি বুঝতে পারবো যে যুক্তরাষ্ট্র আসলে কতটা শক্তিশালী। তাহলে আমরা পরের ম্যাচগুলোতে চলে যাই। আমি একটু দর্শকদের জানিয়ে দেই, আজ দিবাগত রাত 1টায় আপনারা ম্যাচ দেখতে পারবেন রাউন্ড অফ 32 স্পেন ভার্সেস অস্ট্রিয়া, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ভোর 5টায় দেখতে পাবেন পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, এটাও প্রচণ্ড হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আমি যদি ভুল না করি, কারণ এটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়াবে। এবং সকাল 9টায় বাংলাদেশ সময় দেখতে পাবেন হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। তো আমরা আবার আলোচনায় ফিরে যাই। এটা ভাই, আজকে রাতে আপনার প্রিয় দল স্পেন এবং আমার সেকেন্ড প্রিয় দল ভোরে পর্তুগাল। আমরা প্রথমে স্পেন দিয়ে আসি। স্পেন ভার্সেস অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়া আগের ম্যাচগুলোতে কিন্তু তাদের বেশ ধার দেখিয়েছে,
যে কি খেলা তারা খেলতে পারে। এবং স্পেনের দুটো ছোট ছোট দুর্ঘটনা আছে এখন পর্যন্ত, যেটা আমরা আমাদের মানে আশাতীত, যেটা আমরা আশা করেছিলাম যে স্পেনের হয়তো এই দুর্ঘটনাগুলো ঘটবে না, কিন্তু ঘটে গেছে। আপনি কি আশা করছেন যে স্পেন ভার্সেস অস্ট্রিয়া ম্যাচটা স্পেন অস্ট্রিয়া ম্যাচটা এটা অবশ্যই অস্ট্রিয়া খুব ভালো দল। অস্ট্রিয়ার এখানে আপনি বলবেন যে মার্সেল সাবিৎজার, তারপরে কন্ডার লাইমার, তাদের মতন সাবিৎজার তাদের ক্যাপ্টেন, অস্ট্রিয়া তার নেতৃত্বে কিন্তু দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে দারুণ খেলছে। আর্জেন্টিনার সঙ্গেও যতদূর সম্ভব ফাইট দিয়েছে তারা। তো এই অস্ট্রিয়ার গতি, তাদের এবং তারা এখন আর কাউকে পরোয়া করছে না। এখন এই পর্যায়ে এসে এখানে নকআউট ম্যাচ তো ডু অর ডাই ম্যাচ, এখানে হারলেই বিদায়। তো তারা জানে যে এটাই আমাদের হয়তো শেষ ম্যাচ, তো এখানে হারানোর কিছু নাই অস্ট্রিয়ার। তো তারা সেভাবেই খেলবে, কাউন্টার অ্যাটাক নির্ভর খেলবে। আর স্পেনের কথা যদি বলতে হয়, স্পেন এই টুর্নামেন্টের একমাত্র দল যারা এখনও পর্যন্ত মানে গোল লাইন থেকে উপর পর্যন্ত একই ধাঁচের খেলাটা খেলছে। এবং আপনি জানেন যে একমাত্র স্পেন এখন পর্যন্ত কিন্তু ক্লিন শিট, কোনো গোল খায়নি এখন পর্যন্ত। ফ্রান্সও কিন্তু 2টা গোল খেয়েছে এত ভালো খেলার পরেও, স্পেন এখন পর্যন্ত কোনো গোল খায় না। তো তাদের আমি যদি বলি যে স্পেনের যে আসলে মিডফিল্ড, মার্টিন সুবেমেন্দি, পেদ্রি, গাভি, তারপর রদ্রি, তো মিকেল মেরিনো, এই মিডফিল্ডটা হচ্ছে বলা হয় যে বিশ্বের সেরা 1 নাম্বার। এটা আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বা কারোই না, ব্রাজিল, কারোরই এরকম মিডফিল্ড নাই। তো এই মিডফিল্ড একটা দেশের, একটা দলের, ফুটবল দলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ হচ্ছে এইখান থেকে ডিফেন্সকে রিলিফ দেওয়া হয়, ডিফেন্সে প্রেশার কম দেওয়া হয় যাতে অপোনেন্ট দিতে পারে না দিতে পারে, সেই জন্য কাজ করে। এবং একই সঙ্গে হচ্ছে অ্যাটাকিং যারা থাকবে, আক্রমণ যারা করবে উইং থেকে বা সামনে থেকে, তাদেরকে হচ্ছে বল সাপ্লাই দিবে এবং তাদের কাজটা সহজ করে দেয়। এই মিডফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা বিশ্বের সেরা মিডফিল্ড হচ্ছে স্পেনের। এবং এই তরুণ মিডফিল্ডাররা এখন পর্যন্ত দুর্দান্ত। রদ্রি আপনি জানেন যে ব্যালন ডি'অর পাওয়া খেলোয়াড়। তো এরকম একটা মিডফিল্ডের সঙ্গে খেলাটা, এটা অস্ট্রিয়া কেন, এটা যদি ফ্রান্সও হয় তাকেও কিন্তু বহুবার ভাবতে হবে স্পেনের মিডফিল্ড নিয়ে। এবং তাদের যে বল যে তারা নিজেদের মধ্যে রাখে, তারা যে পজিশন ভিত্তিক খেলা খেলে, এবং আপনি দেখেন যে তাদের গড় এই ফার্স্ট রাউন্ডে তাদের গড় বল পজিশন হার হচ্ছে 67%, এটা ভাবা যায় না। এবং এখন পর্যন্ত ফার্স্ট রাউন্ডে হাইয়েস্ট প্রতিটা দলের, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড কেউ না, ফ্রান্স কারো এত নাই, সবারই 65-র নিচে, 63-65। একমাত্র স্পেনের হচ্ছে 67। এবং আজকের ম্যাচেও আপনি দেখবেন একই কাণ্ড, স্পেন কিন্তু বল কিন্তু খেলতে দিবে না অস্ট্রিয়াকে। গোল করতে পারি আর না পারি, বল পায়ের থেকে বল যদি না পায় সেক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, যে তাদের যে পরিকল্পনা থাকে একটা দলের, সেই পরিকল্পনা মতো তারা খেলতে পারে, তারা তো বলই পাচ্ছে না, খেলবেটা কি? একটা পরিকল্পনা থাকে, আমরা উইং করব, উইং দিয়ে যাব, আমরা মাঝমাঠ দিয়ে যাব, আমরা এইভাবে করে অ্যাটাক করব, বা বল সাপ্লাইগুলো এয়ারে এইভাবে দিব, নিচ থেকে গ্রাউন্ডে এইভাবে, এটা তো তাদের কোনো প্ল্যানই কাজ করবে না, কারণ তারা তো বলই পাচ্ছে না। বল যতটুকু সময় পাচ্ছে অত অল্প সময়ের মধ্যে এই প্ল্যান করে আগানো খুব ডিফিকাল্ট হবে আসলে অস্ট্রিয়ার। এইটা হচ্ছে একটা বড় সমস্যা অস্ট্রিয়া। আর একটা হচ্ছে যে স্পেনের যে 2 উইং, এই 2 উইংও বলা হয় বিশ্বের অন্যতম সেরা। লেফট উইংয়ে হচ্ছে নিকো উইলিয়ামস এবং রাইট উইং হচ্ছে বিশ্বের এখন পর্যন্ত এ যাবৎকালের মানে এই বিশ্বকাপের বলা হয় যে রিসেন্ট সময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং তরুণ সেন্সেশন যাকে বলা হয় লামিন ইয়ামাল, সে যদি রাইট উইংয়ে খেলে, এই রাইট উইং এবং লেফট উইং, নিকো উইলিয়ামসও দুর্দান্ত এবং ওয়ার্ল্ডের অন্যতম সেরা লেফট উইঙ্গার। তো এই 2 উইংকে কীভাবে আটকাবে অস্ট্রিয়া আমি জানি না। তো এই 2 উইংকে, এই 2 উইং যখন বল পাবে হচ্ছে রদ্রি, পেদ্রি, গাভি, মিরেল মেকিনো, তাদের কাছ থেকে, এই প্রেশারটাই আসলে সহ্য করার মতন কতটা ক্যাপাসিটি তাদের আছে অস্ট্রিয়ার, সেটা আসলে আমরা দেখার অপেক্ষা। এবং এই প্রেশার আমার মনে হচ্ছে যে অস্ট্রিয়া ভালো খেলবে, চেষ্টা করবে, তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে যে বল পেলেই, যেহেতু তাদের কিছু করার থাকবে না, বল হারানোর সংখ্যা থাকবে, দ্রুত তারা কাউন্টার অ্যাটাকে যাবে। এবং সাবিৎজার কিন্তু দুর্দান্ত প্লেয়ার, সে যদি এটা খেলে, লাইমার যদি ওই আক্রমণে যদি সামিল হতে পারে, তাহলে আমার মনে হয় যে তারাও কাউন্টার অ্যাটাকে ভালো খেলবে এবং খেলাটা মোটামুটি একটা জমজমাট হবে। কিন্তু তারা কতটা ওই প্রেসিং বা এই মাঝমাঠের বিপক্ষে এবং 2 উইংয়ের ঝড় কতটা সামলাতে পারবে, সেটা আসলে খেলা দেখার সময় আমরা বুঝতে পারবো। এছাড়া আসলে বলা কঠিন যে এখানে কি হচ্ছে আজকে এই ম্যাচে। আচ্ছা,
তাহলে তবু আমরা আশা রাখি স্পেনের জন্য শুভকামনা। পরবর্তী ম্যাচে যদি যাই, যে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটা মানে মরণপণ লড়াই সামনে, কারণ তার বিশ্বকাপ ক্যারিয়ার, তার গোল, অনেক কিছুতেই সে এখন অনেক পিছিয়ে, এবং মানে পর্তুগাল যদি মানে আজকে হারেও এটা আসলে শুধু হার হবে না, মানে শুধু বিদায় হবে না, এটা তাদের জন্য একটা অসম্মানজনক বিদায় হবে। তো এই ম্যাচটা নিয়ে কি আশা করছেন? ক্রোয়েশিয়া একবারের 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিল, 2018 বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল। ক্রোয়েশিয়া খুবই স্ট্রং একটা টিম, যদিও আসলে অনেকেই এখন সমালোচনা করছে যে আগের সেই ক্রোয়েশিয়ার ধারটা এখন দেখা যাচ্ছে না। কি মনে করছে? এই ম্যাচটা যদি বলেন, একজন তারকার হচ্ছে আজকে বিদায় হবে, একজন মহাতারকা আমাদের বিশ্বকাপে, আমাদের ফুটবল জগতে যারা ফুটবল খেলা থাকে সারা বিশ্ববাসী একজনকে আজকে বিদায় জানাবে। একটা হচ্ছে হয় ক্রিস্টিয়ানো রোনালদো, না হয় লুকা মদ্রিচ, যে কোনো একজনকে আমরা বিদায় জানাবো আজকে। তো এটা আমাদের জন্য খুব প্যাথেটিক। তারা দুজনের বয়সই 40 হয়ে গেছে, মনে স্বাভাবিকভাবেই যে তারা হয়তো বা আর কোনো বিশ্বকাপ পরবর্তী 2030 সালে বিশ্বকাপ তারা খেলবে না। তো বিশ্বকাপ থেকে আজকেই বিদায়। যে টিকে থাকবে তারা হয়তো বিশ্বকাপে আরও কিছুটা পথ যাবে, তারা বা অনেক দূরে যেতে পারে, না হলে আজকেই তাদের বিদায়। তো শুরুতেই বলি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। এই এক মহাতারকা, আমি বলবো যে ফুটবলে, এটা আমার মতামত আর কি, ফুটবলে যদি দুজন বর্তমান সময়ের কিংবদন্তি ধরা হয়, আমি কিন্তু নেইমার এবং এমবাপ্পেকে সে কিংবদন্তি, তাদের অন্যতম বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার বলবো। কিন্তু কিংবদন্তি যদি ধরেন, অবশ্যই সেখানে দুজন, একজন হচ্ছে এই ক্রিস্টিয়ানো রোনালদো আর একজন হচ্ছে লিওনেল মেসি। তো এই ক্রিস্টিয়ানো রোনালদোর আজকে এমন একটা দিন, আজকে হয়তো তার বিদায় হয়ে যেতে পারে। তো এটা আমাদের জন্য একটা খুব, আমরা চাইবো সে বিশ্বকাপে আরও খানিকটা পথ যাক, আরও বহুদূর যাক, তার হাতে বিশ্বকাপের শিরোপা উঠুক, সেটাও আমাদের প্রত্যাশা থাকবে। তার মতন খেলোয়াড় এটা ডিজার্ভ করে নিঃসন্দেহে। আমি স্পেনের সাপোর্টার, তারপরেও বলবো যে ক্রিস্টিয়ানো রোনালদো যদি বিশ্বকাপে শিরোপা তুলে ধরে আমি খুশি হব, প্রত্যেকটা ফুটবল প্রেমী এটা খুশি হবে। মেসির জন্য আমাদের ছিল, আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তাও আমি চেয়েছিলাম যে মেসি একবার বিশ্বকাপ পাক, একটা মানুষের পরিপূর্ণতার জন্য। তো এটা আমাদের কামনা থাকবে যে ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ নিঃসন্দেহে এই ম্যাচটায় কিছুটা হলো ফেভারিট ধরতে পারি আমরা কাগজে কলমে, যে রোনালদোর পর্তুগাল, কারণ পর্তুগাল টিমে ব্রুনো ফার্নান্দেসের মতন খেলোয়াড় আছে, তো রাফায়েল দেওর আছে, মানে রাফায়েল দেওরের মতন প্লেয়ার যেখানে খেলবে, আপনার ভিতিনার মতন তাদের তরুণ প্রতিভা আছে। তো এইখানে রোনালদোর কাজটা কিন্তু সহজ হয়ে যায়। তো এখানে দুর্দান্ত একটা তারা ম্যাচ খেলবে এবং তারা সর্বস্ব দিয়ে খেলবে আজকে, কারণ এই দ্বিতীয় রাউন্ডের অন্যতম, আমি বললাম যে একটা দুইটা ম্যাচকে আমি বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, যে এবং 3 নাম্বারটা হচ্ছে জাপান এবং ব্রাজিল, আর একটা ধরেছিলাম মরক্কো এবং নেদারল্যান্ডস। সেই ম্যাচটা দেখেন যে কীরকম নাটকীয়তার মধ্যে দিয়ে টাইব্রেকারে গিয়ে শেষ হলো, মরক্কো জিতলো। আর একটা বলেছিলাম এই ম্যাচটার কথা, যে লাস্ট দুইবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবারের পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার একটা দলকে আজকে বিদায় নিতে হবে। তো এই ম্যাচে ডু অর ডাই খেলবে পর্তুগাল নিঃসন্দেহে, এবং তারা চাইবে যে কোনোভাবে ম্যাচটা বের করে আনতে এবং ম্যাচ জিতে আসতে। আর ক্রোয়েশিয়ার কথা যদি বলি, সেই লুকা মদ্রিচের কথা তো বললাম, কোভাচিচ তাদের অন্যতম সেরা প্লেয়ার। এই প্লেয়ারদের মাধ্যমে আজকের খেলায় তারাও চাইবে যে লুকা মদ্রিচের জন্য আমরা কিছু একটা করি এবং শেষ পর্যন্ত যাই, আমরা যতদূর সম্ভব ফাইনাল পর্যন্ত, আবারও একটা ফাইনাল খেলি, তারপরে দেখা যায় কি হয়। তো তারাও চাইবে তাদের, আপনি বলেছেন যে তাদের সেই সোনালী প্রজন্ম এখন নেই, সেই আগের ধারটা এখন নেই, কিন্তু আমি বলবো যে তাদের লাস্ট ম্যাচটা দেখলাম ঘানার সঙ্গে, সেখানে কিন্তু তারা দেখিয়েছে তারা কেমন খেলে। সেই ম্যাচটা দেখে আমার মনে হলো যে এই ম্যাচটা কোনোভাবেই পর্তুগালের জন্য মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবে পর্তুগাল বা একতরফা আধিপত্য করবে, এটা আমার কখনোই মনে হচ্ছে না। এবং এই ম্যাচে কিন্তু 50-50, আমি বলবো 50-50 চান্স। পর্তুগাল হয়তো পজিশন একটু বেশি থাকতে পারে, কিন্তু ক্রোয়েশিয়ার জন্য ভালো সুযোগ আছে এই ম্যাচে উইন করার। এবং ক্রোয়েশিয়া যদি তাদের সেই খেলাটা খেলতে পারে, তাদের মিডফিল্ড এবং তাদের যে অ্যাটাকিং সেটা যদি জ্বলে উঠতে পারে, পর্তুগালে কিন্তু একটা প্রবলেম আছে। পর্তুগালে কিন্তু আমি এবার অন্তত দেখলাম যে তাদের ডিফেন্স লাইনের সমস্যা। আমি যে কটা দলকে আমি বলেছিলাম এবার ডিফেন্স লাইনের সমস্যা, 3টা দল বড় দলগুলোর মধ্যে ব্রাজিল,
পর্তুগাল এবং হচ্ছে আপনার ফ্রান্স যত ভালো খেলুক, আমি তারপর বলবো যে তাদের ডিফেন্স দুর্বলতা, এটা আমি শেষ দিন পর্যন্ত বলবো যে তাদের ডিফেন্স দুর্বলতা আছে। আপনি এটা বিশ্বকাপের মধ্যে আপনি মিলিয়ে দেখেন যে 3টা দলের ডিফেন্সের প্রবলেম আছে। যদি তারা গোল দেয়ও, যে কোনো সময় গোল খেয়ে যেতে পারে। ডিফেন্স লাইনটা 3 দলকে ভালো করতে হবে এবং অ্যাটাকিংটা তাদেরকে কিন্তু ঠিকঠাক করতে হবে। আর এটা তো আসলে একদিনের নোটিশেও ডিফেন্স লাইন ভালো হ্যাঁ, করা সম্ভব করা যায় না। না এবং এটা কিন্তু তাদের জন্য এই 3টা দল অ্যালার্মিং। এই বড় দল হিসেবে পর্তুগাল, ফ্রান্স এবং ব্রাজিল 3টা দলকেই তাদের এই লাইন আপটা ঠিক আছে। এই প্রবলেমটা পর্তুগালের আজকে ফেস করতে হবে। যদি ক্রোয়েশিয়া তাদের সেই অ্যাটাকটা করে, পর্তুগাল যদি গোল দেয় তাও কিন্তু গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, পরবর্তী ম্যাচে যাই, হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। আলজেরিয়া কিন্তু ভালো খেলছে, আর্জেন্টিনার সাথে খেলা দিয়ে সে মোটামুটি প্রমাণ করে দিছে যে সে কোন লেভেলের প্লেয়ার। নিশ্চয়ই এই ম্যাচটা নিয়ে কি এই ম্যাচটা আপনার সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার সব মিলে আলজেরিয়া খুব দ্রুত আক্রমণ করতে পারে। তাদের নিখুঁত পাস, অনেক খুবই দ্রুত এবং নিখুঁত পাস সামনের দিকে বাড়ায়। সেই ক্ষেত্রে এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে একটা জিনিস কি দেখেন, সুইজারল্যান্ড যে কম্প্যাক্ট একটা ফুটবল খেলে, একেবারে মেশিনের মতন। আমি বলবো না যে তারা চূড়ান্ত ভালো খেলাটা বা দুর্দান্ত মানে বিশ্ব সেরা সব খেলোয়াড় তাদের আছে বা এরকম, ধরেন এই যে একদম কম্প্যাক্ট খেলার মধ্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড যদি ধরেন, সুইজারল্যান্ডকে আমি বি গ্রেডে ধরবো। এ গ্রেডে ধরেন কমপ্লিট খেলাটা খেলে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং ফ্রান্স, এই 3টা দল কমপ্লিট খেলাটা খেলে। ইংল্যান্ড কিন্তু এরকম কমপ্লিট খেলে না। তো এর পরের স্টেপে যদি আপনি বলেন, সেখানে কিন্তু এই সুইজারল্যান্ড আসবে। সুইজারল্যান্ড এবং নরওয়ে সেকেন্ড স্টেপে একদম কমপ্লিট খেলাটা খেলে। তো এই জমাট রক্ষণ তাদের সুইজারল্যান্ডের এবং যে কমপ্লিট বলেন, তারা যে এয়ারে যেভাবে খেলে, তাদের দ্রুত পাসিং এবং দ্রুত আক্রমণে যে তারা যেভাবে করে নিখুঁত পাস দেয়, সেন্টার ব্যাকরা যেভাবে উঠে এসে খেলে, তারা নিখুঁত পাস দেয় একদম ফরওয়ার্ডদের, এই জিনিসটা সামলানো আলজেরিয়ার জন্য কঠিন হবে। এবং এইটা আসলে ওই আমি তো খেলাগুলো দেখে তারপরে এটা মনে হচ্ছে আমার যে আলজেরিয়ার এই প্রেশার এবং এই কম্প্যাক্ট ফুটবলের সামনে অন্তত আলজেরিয়ার জন্য বেশ কঠিন হবে আজকে ম্যাচটা বের করা। তাহলে এমনও হতে পারে যে আলজেরিয়াকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। হতেই পারে। আচ্ছা, আমরা প্রায় শেষের পথে, তো শেষ করার আগে আমি আমাদের সেই মজার প্রেডিকশন পার্টটাতে একটু যেতে চাই। স্পেন দিয়ে শুরু করি। স্পেন ভার্সেস অস্ট্রিয়া, কাকে কত দেবেন? এইটা হচ্ছে স্পেন যদি ক্লিন শিট আজকেও রাখে তাহলে 3-0। 3-0 অস্ট্রিয়া 1। যদি ক্লিন শিটটা না হয় তাহলে হয়তো 1, আর যদি অস্ট্রিয়া 2 গোল দেয় তাহলে 4-2। 4-2, ওকে। আচ্ছা, ঠিক আছে, আশাবাদী থাকলাম। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একদম হাড্ডাহাড্ডি আমি বলবো। এটা আসলে বলা খুব মুশকিল এবং এটা হয়তো আমি ড্র হয়ে একটু জানতে চাই, যদি ড্র হয় সেই ক্ষেত্রে আসলে বিদায়ের সিদ্ধান্তটা কি হবে? বিদায়টা হচ্ছে এখন যেহেতু নকআউট পর্ব, এটা 90 মিনিট শেষে আরো 30 মিনিট অতিরিক্ত খেলা হবে। অতিরিক্ত সময়ের মধ্যেও যদি ড্র থাকে তাহলে এটা স্কোরবোর্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপরে আপনার এটা হবে, টাইব্রেকারে যাবে, টাইব্রেকারও শেষ না হলে সাডেন ডেথে যাবে, সেখান থেকে শেষ হবে আর কি। মানে একে শেষ হতেই হবে আজকে। তো সেই ক্ষেত্রে এই 2 দলের আসলে প্রেডিকশন করা খুব মুশকিল, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবাই বলবে যে হয়তো পর্তুগাল জিতে যাবে, কিন্তু আমার কাছে এটা কখনোই এটা মনে হয় না যে পর্তুগাল এইভাবে করে আজকে জিতবে। ক্রোয়েশিয়ার সঙ্গে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি এমন হয় অতিরিক্ত সময় যদি পর্তুগাল গোল দিতে পারে বা হয়, তাহলে হয়তো 1-0 গোলে পর্তুগাল জিততে পারে। আর অতিরিক্ত সময়ে চলে গেলে ম্যাচটা যদি ওইভাবে হয় 1-0 গোলে বা 2-1 গোলে ক্রোয়েশিয়াও জিততে পারে। আর টাই ব্রেকারে গেলে কারণ বাড়তি সময় গেলেই তো আসলে একটা স্নায়বিক চাপ তৈরি হয়, তখনই তো খেলাটা আসলে। আর লাস্ট ম্যাচ আছে হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ড 3-1 গোলে জিতবে। সুইজারল্যান্ড 3-1 গোলে জিতবে আলজেরিয়ার সাথে। আমি এখানে একটা ছোট প্রেডিকশন দেই, আলজেরিয়া কিন্তু 0 হতে পারে। যদি হচ্ছে সুইজারল্যান্ড, ওই আপনি যেটা ক্লিন শিটের কথা বললেন যে সুইজারল্যান্ডের, ঠিকই বলেছেন, সুইজারল্যান্ডের যেভাবে তারা ডিফেন্স করে, এই ডিফেন্স ভেদ করা একটু কঠিন হবে। তারপর আমার মনে হচ্ছে যে একটা গোল, সুইজারল্যান্ড যেহেতু আজকে নকআউট ম্যাচ অল আউট খেলবে, সেই জন্য আমি তাদেরকে একটা গোল দিচ্ছি, যে একটা গোল হয়তো করতে পারবে। ঠিক আছে,
ঠিক আছে হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিশ্বমাতানো বিশ্বকাপের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আপনাদের আবারও জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। আপনারা আমাদের এই আয়োজনটি দেখতে পাবেন ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে এবং একই সঙ্গে র্যাবিট হোল স্পোর্টস বিডির ইউটিউব চ্যানেলে। তো আমরা যে প্রেডিকশন করি, আপনারা প্রত্যেক দিনই দেখেন যে আমরা এই প্রেডিকশনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি পোল দিয়ে থাকি, একাধিক পোলও দিয়ে থাকি। আপনারা অবশ্যই সেই পোলে অংশগ্রহণ করবেন এবং আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন মিলে কি না, কিংবা আপনাদের কি মতামত চলমান রাউন্ড অফ 32 নিয়ে, সেগুলো অবশ্যই জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং পোলে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল পরবর্তী ম্যাচের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকুন।